আসসালামু আলাইকুম। রসায়নের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমরা একটি লেকচার শেষ করছি। তোমরা যারা লেকচারটি করোনি তারা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গেলেই ষষ্ঠ অধ্যায়ের প্লেলিস্ট পাবা। সেই ষষ্ঠ অধ্যায়ের প্লেলিস্ট ওপেন করলেই দেখবা যে আমাদের লেকচারগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে। প্রথম লেকচারটি করে দ্বিতীয় লেকচারে তোমরা সবাই আসবা। তো প্রথম লেকচারে লাস্ট আমরা যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে যে গ্যাসের মোলার আয়তন বলে একটা টপিক আছে। সেই টপিকে আমরা একটা সূত্র শিখছিলাম। এন মানে এনতে মোল সংখ্যা প্রকাশ করা হয়, স্মল এন। এই এন রিলেটেড কিছু কথাবার্তা বলে আমরা লাস্ট লেকচারটি শেষ করছিলাম। তো আজকে আমরা এরপর থেকে শুরু করব। আজকের লেকচারে আমাদের যে টপিক থেকে শুরু হবে সেটা হচ্ছে মোল ও আণবিক সংকেত। কি বললাম? মোল ও আণবিক সংকেত। আজকে আমাদের শুরু হবে মোল ও আণবিক সংকেত যে পার্টটা আছে এই পার্ট থেকে। লেখাটা বোঝা যাচ্ছে না, আমি একটু এই কালি দিয়ে লিখি। মোল ও আণবিক সংকেত। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে মোল ও আণবিক সংকেত এই টপিকটা থেকে আসলে কি বুঝাইতে চাই। আমাদের বইয়ে এই মোল এবং আণবিক সংকেত যে টপিকটা আছে এই টপিকে কোনো ব্যাখ্যা বলা নাই, কোনো কিছু নাই, ডিরেক্ট কিছু সম্পর্ক দেওয়া আছে। তো মোল এবং আণবিক সংকেত, এখান থেকে মোলের সাথে আণবিক সংকেতের যে কি সম্পর্ক বা আণবিক সংকেত থেকে আমরা মোল সম্পর্কে কি ধারণা পাই, এই জিনিসগুলো এখানে বলা আছে। যেমন আমাদের বইয়ে পানি দিয়ে উদাহরণ দেওয়া আছে। আমি যদি পানিই বলি, আমরা সবাই জানি কি পানির সংকেত কি, এটা তো সবাই জানি তাই না, যে পানির সংকেত হচ্ছে H2O। এটা কিসের সংকেত? পানির সংকেত। তাহলে এই যে পানির সংকেত, এই পানির সংকেতকেই তো আমরা কি বলি? এটা পানির আণবিক সংকেত। কোনো একটা মৌলের সংকেতকে বলা হয় পারমাণবিক সংকেত এবং কোনো একটা যৌগ বা অণুর সংকেতকে বলা হয় আণবিক সংকেত। এই জিনিসগুলো আমি তৃতীয় অধ্যায়ে তোমাদেরকে অনেক সুন্দরভাবে পড়াইছি। যারা এই জিনিসগুলো জানো না বা বেসিক ক্লিয়ার না, তারা তৃতীয় অধ্যায়ের ক্লাসগুলো করো, সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা পানির কি সংকেত? আণবিক সংকেত, রাইট? আচ্ছা, এই যে পানির আণবিক সংকেত থেকে আমরা মোল রিলেটেড কি কি জানতে পারি সেটা একটু জানবো। হ্যাঁ, দেখো এখানে পানির সংকেত H2O। তাহলে এখানে পানির অণু কয়টি আছে? তাহলে বলতেই পারি এটা একটি পানির অণু না? এখানে কয়টি পানির অণু আছে? যেহেতু পানির একটা পূর্ণ সংকেত দেওয়া আছে, তার মানে এখানে কি একটি পানির অণু আছে, এটা তো বলতেই পারি। তারপরে কি বলতে পারি? 1 মোল পানি আছে এখানে। এখানে যেহেতু একটি আণবিক সংকেত আছে, তার মানে একটি আণবিক সংকেত কয় মোল নির্দেশ করবে? একটি আণবিক সংকেত 1 মোল নির্দেশ করবে। কিভাবে বলি আমি, দেখো 1 মোল H2O সমান সমান কত? অক্সিজেন 18 গ্রাম। 18 গ্রাম H2O না? এটা তো আমরা প্রথম লেকচারে করছিলাম যে 1 মোল H2O সমান 18 গ্রাম H2O। এখন এই 18 গ্রামটা কই থেকে পাইছি দেখো তো? এই 18 গ্রামটা কই থেকে পাইছি? এটারই আসলে আণবিক ভর না? তাহলে আণবিক ভরটা আমরা কই থেকে পাইছি? আণবিক সংকেত থেকে পাইছি। তার মানে কি 1 মোল সংকেত যদি, মানে 1 মোল পানি সমান সমান কি, এখানে আণবিক সংকেতটাই নির্দেশ করতেছে না? তাই তো নির্দেশ করতেছে। তার মানে কি বলতে পারি যে আণবিক সংকেত 1 মোল পানিও নির্দেশ করতেছে। আচ্ছা, এরপরে দেখো এখানে কি, এই সংকেত থেকে দেখো তো আমরা বলতে পারতেছি না এখানে কয়টা হাইড্রোজেন আছে। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন আছে? তাহলে এখানে হাইড্রোজেন আছে হচ্ছে 2টি। দেখো এই জিনিসটা ক্লিয়ার করতে হবে, কয়টা আছে এবং কি আছে সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো আমাদের ম্যাথ করতে লাগবে। হাইড্রোজেনের নিচে যত সংখ্যা থাকবে সে কয়টা হাইড্রোজেনের যৌগতে আছে, অক্সিজেনের নিচে যত সংখ্যা থাকবে সে কয়টা অক্সিজেন সেই যৌগতে আছে। এখন কথা হচ্ছে, ধরো যে
এ এক্স বি ওয়াই সি জেড। সাধারণত যৌগের সংকেত তো এরকমই হয়, তাই না? তাহলে এখানে এ কয়টা আছে? এক্স সংখ্যক। বি কয়টা আছে? ওয়াই সংখ্যক। সি কয়টা আছে? জেড সংখ্যক। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেনের নিচে যেহেতু 2 আছে, তার মানে হাইড্রোজেন 2টা আছে। অক্সিজেনের নিচে কিছু নাই, মানে অক্সিজেনের নিচে কত আছে? 1 আছে, তার মানে অক্সিজেন এখানে একটা আছে। তাইলে আমি যদি সুন্দর করে একটু লিখে দেই জিনিসগুলা, দেখো একটার পর একটা ধারাবাহিকভাবে, সেটা হচ্ছে যে H2O পানির সংকেত। কি সংকেত? আণবিক সংকেত। হ্যাঁ, তার মানে কি এখানে কতটুকু পানি আছে? এখানে একটি পানির অণু আছে। একটি পানির অণু আছে না? না, H2O এখানে একটি পানির অণু আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখানে একটি বলতে আসলে একটি না, হ্যাঁ, এখানে একটি বলতে বোঝাচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যক, কিন্তু তোমাদেরকে অ্যাভোগাড্রোর সংখ্যক জিনিসটা আমি পরে নিয়ে যাব, এই কারণে এখানে একটি লিখে দিচ্ছি। তাহলে একটি পানির অণু এখানে আপাতত লিখলাম। এরপরে কি? 1 মোল পানি আছে। এরপরে কি বলতে পারি? হাইড্রোজেন আছে 2টি, অক্সিজেন আছে 1টি। এরপরে এখানে একটি পানির অণু। আচ্ছা, এখানে আমি একটি না লিখে দিয়ে তোমাদেরকে এন এ সংখ্যক লিখে দেই, তাহলে তোমাদের জন্য ভুল হবে। এন এ সংখ্যক তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এন এ মানে নাম্বার অফ অ্যাভোগাড্রোর সংখ্যক পানির অণু আছে। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যক জিনিসটা কি, এটা একটু আমাদেরকে বুঝতে হবে। অ্যাভোগাড্রোর সংখ্যক হচ্ছে, অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা যেটা প্রথম লেকচারে পড়ছি 6.023 × 10⁻23, সেই কয়টি পানির অণু এখানে আছে। হ্যাঁ, আমি একটি আসলে অফলাইন ব্রাঞ্চে যখন পড়াই তখন আমি প্রথমে ওখানে একটি বলি, বলে ওখানে একের জায়গায় সংখ্যাটা বসে দেই। কি কারণে দেই? যদি আমি একটি না বলে ডিরেক্ট ওখানে সংখ্যা বলি, অনেকেই বুঝতে ঝামেলা করে। তার মানে একটি বলতেই তো ওই সংখ্যাটাই বোঝাচ্ছে, এই কারণে একটি দেয়। কিন্তু অনলাইনে তোমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে দেখো, তো অনেকে আবার এই জিনিসটা পুরো না দেখে এখান থেকে বলবা যে আপনার এটা ভুল গেছে স্যার, আপনি এটা ভুল লিখছেন, সেই জন্য আমি আগেই বলে দিলাম আর কি। তো এরকম আরও বলতে পারি কি, যে তাহলে এখানে হাইড্রোজেন আছে 2টি, তার মানে হাইড্রোজেন কতটি হাইড্রোজেন আছে এটা যদি বলা হয়, তাহলে এখানে বলতেই পারি এটা। তারপরে হচ্ছে কতটি অক্সিজেন আছে এটা বলতে পারি। দেন হাইড্রোজেনের সংখ্যা, পারমাণবিক সংখ্যা, কতটি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা আছে, তাহলে এই অ্যাভোগাড্রোর সংখ্যক পরমাণুর সংখ্যা আছে। এই জিনিসগুলো বইয়ে লেখা আছে, তোমরা দেখবা, জিনিসগুলো মুখস্থ করে নিবা একটু। হ্যাঁ, তো আসো এরপরে আমরা, এটা আমাদের আসলে ওইরকমভাবে কোনো এক না, আলোচনার বিষয় না, এটা অনেকে আলোচনা করে না, আসলে এটা নিয়ে আলোচনা করতেও হয় না। হ্যাঁ, এখন আমরা পড়বো যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মোলার দ্রবণ। মোলার দ্রবণ। মোলার দ্রবণ জিনিসটা কি, এর আগে আমাদেরকে দ্রবণ জিনিসটা কি সেটা জানতে হবে। তাহলে আসো শুরু করি, দ্রবণ জিনিসটা কি। দ্রবণ জিনিসের আগে তোমরা বাস্তব জীবনে অনেক কিছুই দেখছো, যে জিনিসগুলো নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে, দেখো চিনির শরবত তোমরা করছো না? রমজানে তো চিনির শরবত সবাই করছো। তো চিনির শরবত এখানে করতে কি কি লাগে? চিনি লাগে, পানি লাগে, তাই না? চিনি এবং পানি মিক্সড করে তো শরবত হয়। তাহলে আমি লিখি একটু, শরবত তৈরি করতেছি কি কি মিক্সড করে? পানি প্লাস চিনি। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে আমি একটা পাত্র নিলাম। হ্যাঁ, এই পাত্রের মধ্যে আমি পানি নিছি, ঠিক আছে। পানি নেওয়ার পরে এর মধ্যে কি দিলাম? আমি চিনি দিলাম। চিনিগুলাকে আমি এরকম দানাদার আকারে প্রকাশ করলাম। তাহলে এই চিনি যখন আমি এর মধ্যে দিব, তখন চিনিটা এর মধ্যে দিলে চিনিটা প্রথমে কি হয়?
এরকম দানা দানা আকারেই তো জন্মে, তাই না? এর ভিতরে তো এরকমই হয়েই প্রবেশ করে, তাই কি না? আচ্ছা, আসলো। এরপরে আমি কি করলাম, এরপরে একে আমি কোনো একটা কিছু দিয়ে ভিতরে নাড়াচাড়া করলাম। নাড়ানোর পরে কি হয় দেখো তো, লাস্ট যে শরবতটা তৈরি হয়, এটা কি শরবত হয়েছে? এটা কিন্তু শরবত এখনো হয়নি। কারণ কি, পানির মধ্যে জাস্ট আমরা কেবল চিনিটা দিছি। এরপরে কি হয়, শরবতটা যখন চিনিটা গলে যায় তখন কি শরবতটা আবার স্বাভাবিক পানি যেরকম ছিল সেই রকমই দেখায় না? তাই কিন্তু দেখায়। তাইলে দেখো তো এখানে কার অবস্থার পরিবর্তন ঘটলো? চিনিটা কঠিন ছিল, সেটা পানিতে আসার পরে পানির সঙ্গে মিক্সড হয়ে গেল। তাহলে এখানে যে চিনিটা আমরা আলাদা দেখলাম, পানিতে দেওয়ার পরে কি সেই চিনিটা আর আলাদা থাকে? থাকে না। তার মানে কি, চিনির অবস্থার পরিবর্তন হয় না? হয়তো চিনি কঠিন থেকে তরল হয়ে যায় এবং পানির সাথে এমনভাবে মিশে যায় চিনিকে আমরা তখন আর দেখতে পারি না। তার মানে কার অবস্থার পরিবর্তন হলো? চিনির। তাহলে অবস্থার পরিবর্তন হলো কার, আমি একটু লিখি। তাহলে অবস্থান পরিবর্তন হলো কার? চিনির অবস্থার পরিবর্তন হলো। কিন্তু পূর্বে যেরকম ছিল পরেও সেরকম আছে। সেটা কি আছে? অপরিবর্তনীয় কি আছে? অপরিবর্তনীয় আছে পানি। তাই অবস্থার পরিবর্তন হলো চিনির। চিনির কি অবস্থার পরিবর্তন হলো সেটা জানতে হবে। এই যে আমরা বাহ্যিকভাবে যেটা দেখি সেটাকে কি বলা হয়? কোনো পদার্থের ভৌত অবস্থা বলা হয় না? ভৌত অবস্থা এবং রাসায়নিক অবস্থায় দুইটা অবস্থায় তো আছে। তাহলে চিনির যেটা আমরা দেখতেছি আর কি রাসায়নিক গঠন দেখতেছি না, স্বাভাবিক খালি চোখে যেটা দেখতেছি সেটাই বাহ্যিক বৈশিষ্ট্য দেখতেছি, মানে বাহ্যিক গঠনটা দেখতেছি। তাইলে চিনির যেহেতু বাহ্যিক গঠন দেখতেছি, তাহলে চিনির কোন অবস্থার পরিবর্তন হলো? ভৌত অবস্থার পরিবর্তন হলো। তাহলে চিনির কোন অবস্থার পরিবর্তন হলো? লিখে দেই, ভৌত অবস্থার পরিবর্তন। দেখা যাচ্ছে কি লাস্ট লেখা? একটু দেখা যাচ্ছে। তোমরা তো, আমি বলতেছি শুনে নাও যে এখানে কি ভৌত অবস্থার পরিবর্তন লিখছি। আর অপরিবর্তনীয় আছে কি? পানি। তাহলে পানির কি হলো না? ভৌত অবস্থার কোনো পরিবর্তন হলো না। ঠিক আছে? তাহলে এখানে যে শরবত, পানি এবং চিনি লিখলাম, আমরা কি বইয়েও শরবত, পানি, চিনি পড়বো? পড়বো না। দেখো এখানে আমরা যখন দুইটা মিক্সড করছি, করার পরে এখানে কি পাইছি? একটা দ্রবণ পাইছি না? কিসের কিসের দ্রবণ পাইছি? চিনি এবং পানির একটা দ্রবণ পাইছি, যে দ্রবণটা কি? শরবত। এখানে যেই জিনিসটার মধ্যে মিক্সড করছি পানিটা, এই পানিটা হচ্ছে দ্রাবক। কি বললাম? দ্রাবক। আর চিনিটা হচ্ছে দ্রব। ঠিক আছে? তাহলে আমরা দ্রবণের সূত্রটা কি লিখতে পারি দেখো তো। দ্রবণ সমান সমান বা দ্রবণ সমান সমান কি লিখতে পারি? দ্রাবক যোগ দ্রব। দ্রবণ সমান সমান দ্রাবক যোগ দ্রব লিখতে পারি কি না? পারি। এখন কথা হচ্ছে দ্রাবক কি দ্রবক কি, এই জিনিসটা আমরা খুবই উলট পালট করি। এই কনসেপ্টটা এখন ক্লিয়ার করার জন্য এতক্ষণ এই জিনিসটা বুঝাইলাম, আসলে এতদিন না। তো এই জিনিসটা একটু এখন বলে দেই। দেখো দ্রাবকটা কি বললাম? পানিটা হচ্ছে দ্রাবক, দ্রবটা হচ্ছে চিনি। তাহলে এর দুইটার একটু আমি সংজ্ঞাটা তোমাদেরকে লিখে দেই, তাইলেই তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। তাহলে দেখো তো, চিনিটা যদি দ্রব হয় তাহলে চিনির ভৌত অবস্থার পরিবর্তন হয়েছিল না? হয়েছিল কিন্তু। তাহলে লেখো, দ্রবণে মিশ্রণের পর যে পদার্থের, দ্রবণে মিশ্রণের পর যে পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন ঘটে সেই পদার্থকে ওই মিশ্রণের, হ্যাঁ, ওই মিশ্রণের দ্রব বলে। ঠিক আছে? তাহলে কি বললাম?
দ্রবণে মিশ্রণের পর যে পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন ঘটে সেই পদার্থকে ওই মিশ্রণের দ্রবণ বলে। তাহলে এখানে চিনির সর্বদেক, তাহলে দ্রবটা কি? তাহলে আমরা এখানে বলতে পারি যেমন চিনির শরবতে চিনি একটা কি? দ্রব। তাহলে দ্রাবকের সংজ্ঞাটা কি হবে তোমরা একটু বলো তো। দ্রাবকের কি ভৌত অবস্থার কোনো পরিবর্তন ঘটছে? ঘটেনি। তাহলে কি বলতে পারি? দ্রবণে মিশ্রণের পর যে পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন ঘটে না সেই পদার্থকে কি বলা হয়? ওই মিশ্রণের দ্রাবক বলা হয়। তো তোমরা এটা তুলে নাও, তারপরে আমি এখানে কারেকশন করে তোমাদেরকে দিচ্ছি। আশা করি তোলা শেষ। দ্রবণে এখন আমি বলতেছি কি? দ্রাবক নিয়ে। হ্যাঁ, এখন বলতেছি কি? দ্রাবক। তাহলে দ্রাবকটা কি হবে দেখো। দ্রবণে মিশ্রণের পর যে পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন ঘটে না, এখানে কি হবে? ঘটে না সেই পদার্থকে ওই মিশ্রণের এখানে কি হবে? দ্রাবক বলে। যেমন চিনির শরবতে এখানে চিনির পরিবর্তে কি হবে? পানি। কারণ কি? পানির কোনো ভৌত অবস্থার পরিবর্তন ঘটেনি। আমি এখানে তোমাদেরকে জাস্ট মুছে একটু শর্টকাটে করে দিলাম। তোমরা এই জিনিসটা খাতায় পুনরায় আবার লিখবা, দ্রাবকের সংজ্ঞাটা লিখে আলাদা করে নোট করবা। হ্যাঁ, তো আশা করি দ্রবণ এবং দ্রাবক জিনিসটা কি এটা বুঝাইতে পারছি। তো এই জিনিসটা কখনোই ভুল করবা না। মনে রাখবা, একটা মিশ্রণে যার ভৌত অবস্থার পরিবর্তন ঘটে তাকে বলা হয় দ্রব, এবং যার ভৌত অবস্থার পরিবর্তন ঘটে না তাকে বলা হয় দ্রাবক। অনেকে এইভাবে মনে রাখে, যেটা পরিমাণে বেশি থাকে সেটার নাম বড়, যেটা পরিমাণে কম থাকে সেটার নাম ছোট। যেমন দেখো, চিনির শরবতে পানির পরিমাণ বেশি লাগে না চিনির পরিমাণ বেশি লাগে? 1 গ্লাস পানিতে 1 চামচ পরিমাণ কি চিনি দিলেই শরবতটা হয়ে যায়। তাহলে এখানে বেশি লাগতেছে কি? পানি। আর পানি বেশি লাগতেছে মানে যেটার নাম বড় সেটাই হবে পানি। তাহলে নাম দ্রব এবং দ্রাবকের মধ্যে কোনটার বড়? দ্রাবকের বড়। তাহলে দ্রাবকটা কি? পানি, এবং দ্রবটা কি? চিনি। তো এইভাবে অনেকে মনে রাখে, কিন্তু এটা আসলে সঠিক ওয়ে না। হ্যাঁ, এটা হচ্ছে মনে রাখার সঠিক ওয়ে। এই জিনিসটা যদি তোমরা মনে রাখো তাহলে এগুলা তোমার মনে রাখা অত প্রয়োজন নেই। আবারও বলতেছি, দ্রব এবং দ্রাবক খুবই উলট পালট করে। এই জিনিসটা উলট পালট করা যাবে না। কনসেপ্ট ক্লিয়ার না হলে আবার ভিডিওটা দেখো, ক্লিয়ার হবে। এখন আসো, দ্রবণ জিনিসটা পড়লাম, কিন্তু আমাদের টপিকের নাম কি ছিল? মোলার দ্রবণ। কি ছিল? মোলার দ্রবণ। তাহলে এখন দ্রবণ তো দেখলাম, এখন মোলার দ্রবণ কি সেটা জানতে হবে। মোলার দ্রবণ কি? দেখো, যদি কোনো দ্রবণে 1 মোল পরিমাণ দ্রব মিশ্রিত থাকে তাহলে সেই দ্রবণকে কি বলা হয়? মোলার দ্রবণ বলা হয়। বুঝাইতে পারলাম? 1 মোল পরিমাণ কি মিশ্রিত থাকলে? দ্রব মিশ্রিত থাকলে সেই এককে আমরা কি বলবো? মোলার দ্রবণ বলবো। তাহলে এখন দেখো তো কি বলতে পারি। কোনো মিশ্রণে বা দ্রবণে, হ্যাঁ মিশ্রণ এবং দ্রবণ একই কথা, কোনো মিশ্রণে যদি 1 মোল পরিমাণ দ্রব মিশ্রিত থাকে তাকে মোলার দ্রবণ বলে। তাহলে কি? কোনো মিশ্রণে যদি 1 মোল পরিমাণ দ্রব মিশ্রিত থাকে তাহলে তাকে কি বলা হয়? মোলার দ্রবণ বলা হয়। তাহলে দেখো তো, মোলার দ্রবণ এটাকে কি 1 মোল বলা হচ্ছে না? বলা হচ্ছে কি না? তাহলে আমাদের যদি বলা থাকে মোলার দ্রবণ, তাহলে বুঝতে হবে সেখানে কতটুকু মোল দ্রবীভূত, মানে কত মোল পদার্থ দ্রবীভূত আছে? 1 মোল। এই জিনিসটা বুঝতে হবে। তাহলে মোলার দ্রবণ বললে কতটুকু? 1 মোল। এখন আসো, এই মোলার দ্রবণের মধ্যেও আরো বেশ কিছু কথা আছে। সেটা হচ্ছে কি, যদি মোলার বলা থাকে, কি বললাম? মোলার থাকলে বুঝতে হবে সেটা 1 মোল নির্দেশ করছে। যদি সেমি মোলার বলে, কি বলে?
সেমিমোলার বললে সেখানে 0.5 মোল, ডেসিমোলার বললে সেখানে 0.1 মোল। এই মানটা মুখস্থ রাখতে হবে যে মোলার দ্রবণ বললে কত মোল থাকবে, 1 মোল, সেমিমোলার বললে কত মোল, 0.5 মোল, ডেসিমোলার বললে কত মোল, 0.1 মোল। তাহলে তোমাকে যদি এখানে আমি মোলার দ্রবণের সঙ্গে লিখে দিলাম, যদি সেমিমোলার দ্রবণ কাকে বলে যদি বলা হয়, তাহলে তুমি কি লিখবে দেখো, কোনো মিশ্রণে যদি 0.5 মোল পরিমাণ দ্রবীভূত থাকে তাহলে তাকে কি বলা হয়, সেমিমোলার দ্রবণ বলা হয়। ডেসিমোলার বললে কি লিখবা, কোনো মিশ্রণে যদি 0.1 মোল পরিমাণ দ্রব মিশ্রিত থাকে তাইলে তাকে কি বলা হয়, ডেসিমোলার দ্রবণ বলা হয়। সংজ্ঞা দুইটা লিখে দিলাম না, তোমরা লিখে নাও। আমি বলতেছি, যদি কোনো দ্রবণে বা কোনো দ্রবণে যদি এইভাবে সেমভাবে লেখো, কোনো মিশ্রণে যদি 0.5 মোল পরিমাণ দ্রব মিশ্রিত থাকে তাকে সেমিমোলার দ্রবণ বলে। আবার ডেসিমোলারের সঙ্গে যদি বলি, কোনো মিশ্রণে যদি 0.1 মোল পরিমাণ দ্রব মিশ্রিত থাকে তাকে ডেসিমোলার দ্রবণ বলে। বুঝাইতে পারছি? তাইলে এখন থেকে মোলার, সেমিমোলার এবং ডেসিমোলার থাকলে আমাদের এই সংখ্যাগুলো মনে রাখতে হবে। মোলার বললে 1 মোল, সেমিমোলার বললে 0.5 মোল, ডেসিমোলার বললে 0.1 মোল। ঠিক আছে? তাইলে আমরা এখন মোলার দ্রবণ জিনিসটা পড়লাম। এরপরে আমরা এখন করব মোলার দ্রবণ প্রস্তুত করতে হবে কিভাবে। মোলার দ্রবণ প্রস্তুত করার বেশ কিছু এক আছে, যেমন দেখো যে এখানে সেমিমোলারের সংজ্ঞা পড়লাম, ডেসিমোলারের সংজ্ঞা পড়লাম, মোলারের সংজ্ঞা পড়লাম। তার মানে কি সবসময় কি সেমিমোলার, ডেসিমোলার এবং মোলার হবে না তো, মোলারিটির বিভিন্ন চেঞ্জ আসতে পারে না। তো এই চেঞ্জ আসলে আমরা কিভাবে সেটা বের করব সেটা এখানে দেখো। এটা বের করার একটা সূত্র আছে। সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে W ইজ ইকুয়াল SVM ডিভাইডেড 1000। ঠিক আছে? W ইজ ইকুয়াল SVM ডিভাইডেড 1000। এখানে কোনটার পরিচয় কি একটু যদি লিখে দেই, এখানে W হচ্ছে ব্যবহৃত ভর, বা আমি বলে দেই যে হচ্ছে ভর। হ্যাঁ, W হচ্ছে ভর, S হচ্ছে ঘনমাত্রা, অনেক জায়গায় লেখা আছে মোলার ঘনমাত্রা, অনেক জায়গায় লেখা আছে মোলারিটি। তাহলে ঘনমাত্রা বা মোলার ঘনমাত্রা বা মোলারিটি সব একই কথায়। হ্যাঁ, ম্যাথ প্র্যাকটিসে গেলে এগুলা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এম কি? এমটা সবাই জানি আমরা কি, আণবিক ভর। আর 1000 তো 1000ই। ভিটা কি? ভিটা হচ্ছে আয়তন। এখন কোনটার একক কি সেটা জানতে হবে। ভরের একক গ্রাম, ঘনমাত্রার একক মোল পার লিটার বা মোলার। বড় হাতের এম, বা তোমরা এটা লিখতে পারো মোল পার লিটার, দুইটার যে কোনো একটা লিখতে পারো। আণবিক ভরের একক গ্রাম। আয়তন কত? আয়তন হচ্ছে মিলিলিটার। ঠিক আছে? এই যে আয়তন মিলিলিটার, এটা এই সূত্রের ক্ষেত্রেই নিতে হবে। এখন তোমরা অনেক জায়গায় দেখবা আয়তন লিটারে নিয়েও করছে। যখন আয়তন লিটারে নিবা, এখানে আয়তন মিলিলিটার নিচে জন্য 1000 দিয়ে ভাগ দিছি, যখন আয়তন লিটারে নিব এটা একটু মনে রাখো, SVM ডিভাইডেড, এখানে 1000 ছিল না, কিন্তু এখানে ডিভাইডেড 1 দিতে হবে। তাহলে 1 দেওয়ার কোনো দরকার আছে? 1 এর কোনো দরকার আছে? নাই। তার মানে কি, যখন শুধু আয়তন নিব তখন সূত্র আসবে কি, W ইজ ইকুয়াল টু SVM। আয়তন কিসে নিব? তখন লিটারে নিব। তাহলে মনে রাখবা এটা কখন, যখন আয়তন লিটার এককে নিব। তোমরা দুইটা যে কোনোটা দিয়ে করতে পারো, একই আসবে। যদি আয়তন মিলিলিটারে নাও তাহলে এটা আসবে, আর আয়তন যদি লিটারে নাও তাহলে
এই সূত্র আসবে। এখন কথা হচ্ছে যে তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা কোনটা দিয়ে করব। তোমাদের বইয়ে এই সূত্রটা নাই, তোমাদের বইয়ে এই সূত্র আছে, আমি সাজেস্ট করব সর্বদা এই সূত্র ইউজ করো। এবং তোমাদের যে আয়তনের পরিমাণটা, এই আয়তনের পরিমাণটা তোমাদের বইয়ে সব জায়গাতে মিলিলিটারেই দেওয়া আছে। যেহেতু মিলিলিটারে আছে তাহলে মিলিলিটারকে আমাদের লিটার করার কোনো প্রয়োজন নাই। সো আমরা এই মিলিলিটারেই রাখবো এবং এই সূত্র ইউজ করব। তাহলে আশা করি এটা তোমাদেরকে বুঝাইতে পারছি। এই সূত্রটা ভেরি 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 ইম্পর্টেন্ট, মানে ইনফিনিটি স্টার, এতটা ইম্পর্টেন্ট এই সূত্র। এই সূত্রটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই সূত্র থেকে তোমরা ম্যাথ পাবা, ঠিক আছে? তো এই সূত্রটা দিয়ে আমরা এখন ম্যাথ প্র্যাকটিস করবো। আসো তো ম্যাথ প্র্যাকটিস একটু করি। যদি সবাই এখন দেখো ম্যাথ প্র্যাকটিস করতেছি, এটা কি মোলার দ্রবণ প্রস্তুত করতেছি, হ্যাঁ সেটা ম্যাথ যদি একটু এখানে একটু লিখে দেয় একটা, সেটা হচ্ছে যে কি বলি মোলার দ্রবণ রিলেটেড একটা ম্যাথ আমি মনে করি। দাঁড়াও, সোডিয়াম ক্লোরাইডের 0.2 মোলার দ্রবণ প্রস্তুত করতে 500 মিলিলিটার পানিতে কতটুকু সোডিয়াম ক্লোরাইড যোগ করতে হবে। এটা আমাদের ধরো কোশ্চেন, প্রথমে ইজি দিয়ে শুরু করতে হবে, ধীরে ধীরে আমাদেরকে কঠিনে প্রবেশ করতে হবে। তাহলে কোশ্চেনটা কি? সোডিয়াম ক্লোরাইডের 0.2 মোলার দ্রবণ প্রস্তুত করতে 500 ml পানিতে কতটুকু সোডিয়াম ক্লোরাইড যোগ করা প্রয়োজন। দেখো এখানে আমাদের রসায়নের ক্ষেত্রে, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে প্রথমেই কাজ হচ্ছে কি করব, কি কি মান দেওয়া আছে সেই মানগুলো আমরা আগে এই পাশে লিখে নিব। তাহলে প্রথমেই কি দেওয়া আছে? সোডিয়াম ক্লোরাইডের 0.2 মোলার। তাহলে এটা কি দেওয়া আছে? মোলার ঘনমাত্রা বা ঘনমাত্রা দেওয়া আছে বা মোলারিটি দেওয়া আছে। তাহলে কত মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা। তাহলে এস সমান সমান কত দেওয়া আছে? 0.2 মোলার। এখানে তোমরা শুধু এস লিখবা না, লিখবা ঘনমাত্রা কমা এস সমান সমান। আচ্ছা প্রথমে একটা ফুল করে দেই, তারপর থেকে তোমরা নিজেরা ওগুলো লিখবে, আমি আর এগুলো ফুল লিখবো না। ঘনমাত্রা এস সমান সমান 0.2 মোলার। এরপরে কি আছে? দ্রবণ প্রস্তুত করতে 500 ml। তাহলে 500 mlটা কিসের এটা মান? আয়তন। কিসের মান? আয়তন। তাহলে আয়তন ভি সমান সমান কত? 500 ml। 500 ml পানিতে কতটুকু সোডিয়াম ক্লোরাইড যোগ করতে হবে, মানে এটা কিসের মান চাইছে? ভরের মান চাইছে। তাহলে কি চাইছে? ভর, ডাব্লু এর মান চাইছে। ডাব্লু এর মান কি বের করতে হবে। এখন আসো এর তিনটা মান দেওয়া আছে, এখন আমরা সূত্রটা আগে লিখি। তাহলে আমরা জানি W is equal SVM divided 1000। তাইলে এখন দেখো তো এখানে আমরা এস এর মানটা পাইছি, ভির মানটা পাইছি, এম এর মানটা আমাদের অজানা। এম এর মানটা এখন বের করতে হবে। কই থেকে বের করব? এমটা কি? আণবিক ভর। আণবিক ভরই তো এম, তাই না? তাহলে আণবিক ভর এম। কিসের আণবিক ভর? সোডিয়াম ক্লোরাইডের। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? সোডিয়ামের 23 যোগ ক্লোরিনের 35.5 যোগ করলে কত আসে? 58.5। তাহলে আণবিক ভরটা আমরা পাইছি এত গ্রাম, তাই না? এখন মানগুলা বসাও। তাহলে এস কত? 0.2 মোলার। ভি কত? 500 ml। এম কত? এম এর মান হচ্ছে 58.5 ভাগ কত? সূত্রের 1000। তাহলে এখানে বা ডাব্লু সমান সমান লিখে দাও। অতএব এখানে একটা ডাব্লুর মান আসবে না, এটা ক্যালকুলেটরে বসে ডাব্লুর যেটা মান আসবে সেটাই উত্তর গ্রাম এককে। আমার কাছে ক্যালকুলেটর নাই, যার কারণে আমি উত্তরটা বের করতে পারলাম না। তোমরা উত্তরটা বের করে কমেন্টে জানাবা কত আসলো, ঠিক আছে? তাহলে খুবই সোজা একটা ম্যাথ আমি প্রথমে শুরু করলাম।
যে ম্যাথটা আসলে এরকম ম্যাথও পরীক্ষায় আসে, কিন্তু আমরা আরও কঠিন ডিপলি যাইতে হবে, ধীরে ধীরে আমরা যাব। তো এরপরে আসো, এই সহজ ম্যাথটা তোমরা আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আরেকটা করাচ্ছি, সেটা করলেই বুঝতে পারবা। দেখো নেক্সট একটা ম্যাথ লিখতেছি, এই ম্যাথগুলো একটু লাল কালি দিয়ে লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে। ম্যাথটা দিচ্ছি হচ্ছে প্রমাণ অবস্থায়, আচ্ছা এই কালি কি দেখা যাচ্ছে? লাল কালি এখানে কেন জানি স্পষ্ট হচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে। প্রমাণ অবস্থায় কি দিব, প্রমাণ অবস্থায় সোডিয়াম কার্বনেট এর সেমিমোলার দ্রবণ প্রস্তুত করতে পানিতে, আচ্ছা আগেই কঠিন না দেয়, আগে প্রস্তুত করতে কত দিব, ধরো 750 ml পানিতে কতটুকু বা কত গ্রাম সোডিয়াম কার্বনেট যোগ করতে হবে। তাহলে কি বললাম, প্রমাণ অবস্থায় সোডিয়াম কার্বনেটের সেমিমোলার দ্রবণ প্রস্তুত করতে, আচ্ছা এখানে প্রস্তুত করতে হবে, প্রস্তুত করতে 750 মিলিলিটার পানিতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট যোগ করতে হবে। সেম আগের প্রসেসে ম্যাথ, কিন্তু এখানে একটু টুইস্ট দেওয়া আছে। সেটা কি দেখো, আগেরটাতে 0.2 মোলার বলা ছিল, এখানে সেমিমোলার বলা আছে। আমরা তো শিখছি সেমিমোলার মানে কত ঘনমাত্রা, 0.5 মোলার। তাহলে মানগুলো বসে নেই এখানে। আমি আর কিন্তু ঘনমাত্রা আয়তন এগুলো লিখবো না, ডিরেক্ট শুধু প্রতীক দিয়ে লিখবো। তাহলে এখানে কি বলছে, এস মানে কি ঘনমাত্রা, ঘনমাত্রা কত, সেমিমোলার মানে কি 0.5 মোলার, কত আয়তন কত 750 ml বলছে, তাহলে কি এটা আয়তন। এরপরে কি বলছে, পানিতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট যোগ করতে হবে, তার মানে কি ডাব্লুর মানটা বের করতে বলছে। এখন আর কিসের মান লাগে যেন, এম এর মান লাগে, কারণ সূত্র কি এম আছে। সূত্রটা যেমন কি ছিল, ডাব্লু ইজ ইকুয়াল এস ভি এম ডিভাইডেড 1000, তাই না? তাহলে এমটা বের করতে হবে। সোডিয়ামের কত 23 গুণন 2 যোগ কার্বনের কত 12, অক্সিজেনের কত 16 গুণন 3, তাহলে কত আসে দেখো, 23 দুগুণে 46 যোগ 12 যোগ 48, তোমরা যোগ করলে দেখবা 106 গ্রাম আসবে। হ্যাঁ, তাহলে কত আসছে 106 গ্রাম। তাহলে এখানে দেখো এস কত 0.5 মোলার, 5 মোলার, ভি কত 750 ml, এম কত 106 ডিভাইডেড কত 1000। তাহলে কি এখান থেকে ডাব্লুর মান পাওয়া যাবে না? ডাব্লুর মানটা ক্যালকুলেশন করে যেটা আসবে এটাই অ্যান্সার। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করবা, ঠিক আছে? তো এটাই ছিল আমাদের প্রথম ধাপ। এরপরে আসো একটু কঠিন ধাপে আমরা যাব। একটু কঠিন ধাপে গিয়ে আমরা আরেকটা ম্যাথ করব। সেই ম্যাথটা যদি আমি একটু লিখে দেই, সেটা হচ্ছে 750, তো আমি দিচ্ছি আরেকটা দেই, 860 মিলিলিটার পানিতে, এতক্ষণ বললাম, এখন একটু দ্রাবকে লিখি। দ্রাবকে ধরো যে 5 গ্রাম কি দিব, ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করলে, তাহলে কি বললাম, 850 ml দ্রাবকে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করলে দ্রবণের
ঘনমাত্রা কত হবে। ওকে, তাহলে এখন দেখো এখানে কিসের কিসের মান দেওয়া আছে আমরা একটু দেখি। এখানে মান প্রথমে দেওয়া আছে কি 860 ml, মিলিলিটার বা লিটার কিসের একক, আয়তনের একক। তাহলে এটা কিসের মান দেওয়া আছে, আয়তন ভি সমান সমান 860 ml। দ্রাবকে কত গ্রাম বলছে, 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয়েছে। 5 গ্রামটা কি করা হয়েছে, যোগ করা হয়েছে, মানে এটা কি ভর, তার মানে এটা কিসের মান, ডাব্লুর মান। ডাব্লু সমান সমান 5 গ্রাম। ঠিক আছে, যোগ করলে দ্রবণের ঘনমাত্রা কত হবে। আরেকটা কি দেওয়া আছে, আমাদের কি লাগবে, দ্রবণের ঘনমাত্রা কত হবে, মানে কি এস এর মানটা চাইছে। সূত্র আমাদের কি, ডাব্লু ইজ ইকুয়াল এস ভি এম ডিভাইডেড 1000। তাহলে কি এখানে এখনো এম এর মান বাকি না, এম মানে কি আণবিক ভর। তাহলে আণবিক ভর ক্যালসিয়াম ক্লোরাইডের কত, ক্যালসিয়ামের হচ্ছে 40, ক্লোরিনের 35.5 গুণন 2। তাহলে 40 প্লাস 71 কত আসে, এখানে যোগ করলে 60, 111 যে মেবি আসবে। মুখে মুখে হিসাব করতেছি, দুই একটা ভুল যাইতে পারে, তোমরা এই ক্যালকুলেশনগুলো একটু ক্যালকুলেটর দিয়ে করে দেখবা। তাহলে এখানে আমাদের এস এর মান বের করতে বলছে, তাহলে এসটাকে এক পাশে রেখে বাকিগুলোকে আরেক পাশে দাও। তাহলে 1000 এ পাশে গুণ করলে কি হয়, ডাব্লু ইন্টু 1000 ইন্টু এস ভি এম, এটাকে ওই পাশে এটাকে এই পাশে নিয়ে যাওয়া যায়। তাহলে এস ভি এম ইজ ইকুয়াল ডাব্লু ইন্টু 1000 লেখা যায়। তাহলে এস এর মান বের করতে হবে, এস কে রাখে বাকিগুলো পার করে দাও, ডাব্লু ইন্টু 1000 ভি এম। ঠিক আছে, তাহলে এখন মান বসাও, ডাব্লুর মান কত, ডাব্লুর মান হচ্ছে 5 গ্রাম, 1000 সূত্রের ভির মান কত 860 গুণন এম এর মান কত 111। তাহলে অতএব এস সমান সমান কত আসবে, ক্যালকুলেশন করে যা আসবে তাই, একক কি মোলার। ঠিক আছে, তো এটাই ছিল ধরো যে আরেকটা প্রসেস। তোমাকে যদি কোশ্চেনে এই ভরটা দিয়ে ঘনমাত্রা বের করতে বলে তাহলে তুমি করতে পারবা। এখন তোমাকে কোশ্চেনে ভর দিছে, ঘনমাত্রা দিছে, আয়তন যদি বের করতে বলে তুমি পারবা না, অবশ্যই পারবা। আয়তন বের করতে বললে কি করবা, এ দুইটা গুণন করে দেবা, এ পর্যন্ত একই থাকবে, থাকার পরে যেহেতু ভির মান বের করতে বলছে তার মানে ভিটা গিয়ে পাশে রেখে এস এবং এম ও পাশে পার করে দিবা, ওই পাশে গেলে এস এবং এম কি হবে, ভাগ হবে। তার মানে কি এখানে ভি থাকবে, এখানে এস এবং এম থাকবে, তাই নয়, এটাই হচ্ছে। তার মানে কি তোমরা আয়তন চাইলেও বের করতে পারবা। আবার যদি আণবিক ভর বের করতে বলে সেম ভাবে এমটাকে এ পাশে রেখে বাকিগুলোকে ওই পাশে পার করে দিয়ে জাস্ট মানগুলো বসে দিবা, পেয়ে যাবা। এখন কথা হচ্ছে এখানে তোমার ঘনমাত্রাটা অনেক সময় সেমি মোলার, মোলার বা ডেসিমোলার বলা থাকতে পারে। এই তিনটা বলা থাকলে তোমাকে মানটা মুখস্থ লিখতে হবে। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাসে যেটুকু পড়াইছি তোমরা সবাই বুঝতে পারছো। যদি বুঝে না থাকো ক্লাসটা পুনরায় আবার করো, আশা করি বুঝে যাবা। তারপরেও বুঝে না থাকলে কমেন্ট আমাকে বলেও আমি সলভ করে দিব কমেন্ট। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।